আকাশ ঝলসাচ্ছিল যুদ্ধের আলো, সেই সঙ্গে ক্রমাগত শব্দ বিস্ফোরণের। এভাবেই ভয়ঙ্কর যুদ্ধ হয়, প্রাণ দেওয়ার ও নেওয়ার যুদ্ধ। আমরা রয়েছি একটা ঘাঁটি এলাকায়। বাড়িটা অনেক দিনের পুরনো। জানলার শিকের বাইরে জাল, জালটার নিচের দিক ছেঁড়া। বাড়িটা বিপ্লবীরা তৈরি করেনি, দখল করেছিল। কবে না মনে করতে পারছি না। একটু আগে ওষুধটা খেয়ে শুয়েছিলাম। শুয়ে শুয়ে ভাবছিলাম কোবা কখন স্কুল থেকে ফিরবে। ফিরে বলবে, কাল কিন্তু স্কুলে যাব না বলে বালতির ঢাকা দিয়ে স্টিয়ারিং করে গাড়ি চালাবে। মেখোলা গেটের কাছে গিয়ে কোবার স্কুল ভ্যানের জন্য অপেক্ষা করছে। মেখোলা অপেক্ষা করুক, আমি পারবো না। 70-এর দশকের সফল ও ব্যর্থ লড়াই এখন পেছনে পড়ে আছে। সামান্য যে দু একটা দুর্ভেদ্য ঘাঁটি তখন গড়ে তোলা হয়েছিল, যা এখনো আছে, তারই একটা রক্ষার দায়িত্ব আমার উপর। অথচ এটাকে বাঁচিয়ে রাখা, লড়াই জারি রাখার কোনো অস্ত্র নেই। বিপ্লবীদের ভুলচুক হতেই পারে, তারা পৃথিবী ব্যাখ্যা করে, পৃথিবী পাল্টানোর কাজ করে। কিন্তু তাই বলে এই রকম ভুল? একটা ঘাঁটির পতন ঘটার অর্থ হলো শ্রেণী শত্রুদের আত্মবিশ্বাস কত গুণ বেড়ে যাওয়া। লাল ফুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, রণজয়। তোমাকেও তাহলে নেকড়ে কুত্তার দোমশলা বলা হবে, বলা হবে কুকুরের গু বা ছাড় পোকা। ট্রটস্কি, বুখারি, লিও শাওচির দলে নাম লেখাবে তুমি। কি মনে করবেন তিনি, যার ছদ্মনামে নাম রেখেছ ছেলের? কোবা? কি মনে করবেন বিশ্ব বিপ্লবের নেতা চেয়ারম্যান মাও? এরপরেও কি তারা আমার উপর ভরসা রাখতে পারবেন? কোবা যখন বড় হয়ে শুনবে তার বাবা জানতো অস্ত্র কোথায় আছে, তবু কোনো ব্যবস্থা নেয়নি, কি ভাববে কোবা তখন? ঘাঁটি বাঁচাতে অস্ত্র লাগবে। অস্ত্র আছে, একটু দূরে হলেও আছে। গর্তটা আছে, গর্তের মধ্যে পলিথিনের চাদর ও চট দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা অস্ত্রগুলো। দুটো রাইফেল তো ছিলই, তলায় ইট বিছিয়ে নামানো হয়েছিল। ওপরে কাঠের তক্তা, তক্তার উপরে ইট, তার উপরে মাটি। বাঁধা ছাড়া করার পর অস্ত্রের বান্ডিলটা মনে হয় চাদরে জড়ানো মরা মানুষ, যাকে কবর দেওয়া হবে। সেই অস্ত্র নিয়ে আবার এই ঘাঁটি এলাকায় ফিরে আসা সম্ভব কি? নিশ্চয়ই সম্ভব। কমরেড মাও বলেছেন, দমন নীতির বিরুদ্ধে শুধুমাত্র নিষ্ক্রিয় প্রতিরোধ জনসাধারণের সংগ্রামী ঐক্যে ফাটল ধরা এবং আত্মসমর্পণের পথে যায়।